অস্ট্রো-হাঙ্গেরিয়ান সম্রাট আর্চডিউক ফার্ডিনান্দ বসে আছেন তার গাড়িতে, সাথে তার স্ত্রী সোফি এবং ডাচেস অফ উরেনবার্গ গিয়েছিলেন নিজেদের সাম্রাজ্যের একটি অংশ দেখতে। হঠাৎই ছুটে এলো এক আততায়ী, গাড়ির পাদানিতে দাঁড়িয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পরপর কয়েকটা গুলি। স্বামীর কোলে ঢলে পড়ে সোফি, শরীরে দুটি গুলি নিয়ে একই সাথে জ্ঞান হারালেন আর্চডিউক। বলছিলাম এমন একটা সময়ের কথা যা পাল্টে দিয়েছিল সমগ্র পৃথিবীর ইতিহাস। এই নির্মম হত্যাকাণ্ডের জের ধরেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। অতঃপর ২৫ লক্ষ সৈনিক আর ১,৩০,০০,০০০ সাধারণ মানুষের রক্তের বিনিময়ে শেষ হয় এই মহাযুদ্ধ। কিন্তু মাত্র ৩টি গুলি কিভাবে ঘুরিয়ে দিল সমগ্র পৃথিবীর মোড়, সেটি জানাতে আমি শাহনেওয়াজ তারেক আবারও চলে এলাম আপনাদের সামনে। শুধুমাত্র একটা হত্যাকাণ্ড কিভাবে সমগ্র পৃথিবীটাকে একটা বিশ্বযুদ্ধের দিকে নিয়ে গেল, সেটা জানতে বুঝতে হবে তখনকার রাজনৈতিক অবস্থা। মূল সমস্যার সূত্রপাত অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য। অস্ট্রো-হাঙ্গেরি বসনিয়া ও হার্জেগোভিনা অঞ্চলে বসবাসরত বসনিয়া সার্ব জনগোষ্ঠীরা। তাদের মূল লক্ষ্য ছিল অস্ট্রো-হাঙ্গেরি থেকে আলাদা হয়ে আরেকটি ইসলামিক রাষ্ট্র তৈরি করা, আর সে আগুনে ঘি ঢালছিল পাশের দেশ সার্বিয়া। তাই তখন অস্ট্রো-হাঙ্গেরির ভবিষ্যৎ সম্রাট আর্চডিউক ফার্ডিনান্দ ওই অঞ্চলের রাজধানী সারাজেভোতে ভ্রমণের ঘোষণা দিলেন। তখন সেটি এক মোক্ষম সুযোগ হিসেবে বেছে নিল বিদ্রোহীরা। কিন্তু তাকে হত্যা করার পরিকল্পনা ছিল আসলে সার্বিয়ার মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধান কর্নেল দ্রারোতিন দিমিত্রিজেভিকেলের। জুনের ২৮ তারিখ সকাল ১১টা। ১৯১৪ সালের সেই দিনে কেউ ভাবতেও পারেনি কি হতে চলেছে, কিন্তু তা হওয়ারই কথা ছিল। কারণ আর্চডিউক ফার্ডিনান্দ আসার আগে তার গাড়িবহর শহরের কোন রাস্তা দিয়ে যাবে তা আগে থেকেই পত্রিকায় ছাপা হয়েছিল। আর্চডিউককে স্বাগতম জানাতে সারি বেঁধে দাঁড়িয়েছিল অসংখ্য মানুষ, আর তার ভেতরে ছিল ৪-৫ জন আততায়ী। প্রথম ২ জন বোমা মারার সুযোগ না পেলেও সুযোগটা পেয়ে যায় তৃতীয় আততায়ী সার্বিয়ান অচিভ, কিন্তু তার বোমা গাড়িতে বাড়ি খেয়ে ছিটকে যায় পিছনে। সেই বোমার আঘাতে আহত হন পিছনের গাড়ির কিছু অফিসাররা। এই ঘটনায় হতভম্ব হয়ে যান আর্চডিউক। তার উচিত ছিল তখনই পালিয়ে যাওয়া, কিন্তু তিনি তা না করে টাউন হলে যান বক্তব্য দিতে। সেখানে তিনি বলেন, আমি এখানে এসেছি ভ্রমণে, আমাকে বরণ করা হলো বোমা দিয়ে। এরপর আর্চডিউক ও তার স্ত্রী যান আহত অফিসারদের দেখতে। ফেরার পথে হঠাৎই ভুল রাস্তায় ঢুকে পড়ে আর্চডিউকের ড্রাইভার। হ্যাঁ, রাস্তাটা ভুল, আর সেই ছোট্ট ভুলের কারণেই বদলে যায় পৃথিবীর ইতিহাস। ভুল রাস্তায় এসেছে বোঝার পর যখন ড্রাইভার ব্রেক করে বসেন, ঠিক তখনই সেখানে ছিল আরেকটা আততায়ী। পুরোপুরি ভাগ্যের খেলায় সে হাতের কাছেই পেয়ে যায় আর্চডিউককে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্যা করে আর্চডিউক ও তার স্ত্রীকে। এই ঘটনায় ফুঁসে ওঠে অস্ট্রো-হাঙ্গেরি। সারা দেশ জুড়ে সার্বিদের আক্রমণ করা হয়। অস্ট্রো-হাঙ্গেরিও সার্বিয়াকে দোষী করে, তাদের কাছ থেকে ভয়ানক কিছু দাবি করে বসে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? সার্বিয়ার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তা সার্বিয়ার প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছিলেন অস্ট্রো-হাঙ্গেরিকে। কারণ প্রধানমন্ত্রী নিকোলাই ছিলেন কর্নেল দ্রাগোতিন দিমিত্রিজেভিকেলের চরম শত্রু। কিন্তু নিজের অবস্থানের কারণে প্রধানমন্ত্রী নিকোলাই সরাসরি কিছুই জানাতে পারেননি। তার চিঠিটা এতটাই ঘোরানো পেঁচানো ছিল যে আর্চডিউক কিছুই বুঝতে পারেনি। কিন্তু আর্চডিউক মারা যাওয়ার পরে সার্বিদের ওপরে পুরো দোষ দেওয়া হয়, আর অস্ট্রো-হাঙ্গেরির অসম্ভব দাবিগুলো না মানাতে তারা সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে। কিন্তু অস্ট্রো-হাঙ্গেরিয়ার যুদ্ধে ঘোষণা করার আগে তাদের কিছুটা ব্যাকআপের প্রয়োজন ছিল, কারণ সার্বিয়াকে আক্রমণ করলে সেখানে রাশিয়ার নাক গলানোর সমূহ সম্ভাবনা ছিল। রাশিয়া যদি অস্ট্রো-হাঙ্গেরিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ত তাহলে ছিল ভীষণ বিপদ। কিন্তু জার্মান সম্রাট উইলিয়াম II পাশে থাকার নিশ্চয়তা দিলেন। জুলাইয়ের ২৮ তারিখে সার্বের ওপর ঝাঁপিয়ে পড়ে অস্ট্রো-হাঙ্গেরি, আর সেখানে নাক গলালো রাশিয়া। রাশিয়ার জার নিকোলাস II সার্বিয়ার মতো একটি ইসলামিক রাষ্ট্রকে বাঁচানো তার নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করলেন। রাশিয়া আংশিকভাবে সৈনিকদের প্রস্তুত করা শুরু করলেন। জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে, কিন্তু রাশিয়ার সাথে ফ্রান্সের এমন একটা চুক্তি ছিল যে
জার্মানি একই সাথে রাশিয়া ও ফ্রান্স দুটি দেশের বিরুদ্ধেই যুদ্ধে জড়িয়ে পড়ে। তবে সেরকম চুক্তি কিন্তু ফ্রান্স আর ব্রিটেনের মধ্যেও ছিল। ফ্রান্স প্রথমে যখন ব্রিটেনের সাহায্য চায়, ব্রিটেন এতটা আগ্রহ দেখাননি তখন। কিন্তু ব্রিটেনের মতো সুপার পাওয়ারকে যুদ্ধে টেনে আনে জার্মানি। কিভাবে? জার্মান জেনারেল স্লিপের পরিকল্পনা ছিল আগে আক্রমণ করতে হবে ফ্রান্সকে, কারণ রাশিয়া এত বড় দেশ ছিল যে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতেই অনেকটা সময় লাগবে। আর সে সময়ের মধ্যে বিদ্যুৎ গতিতে ফ্রান্সকে দখল করে জার্মানি তার পূর্ণ শক্তি নিয়ে রাশিয়াকে মোকাবেলা করবে। এটা ছিল স্লিপের প্ল্যান। কিন্তু এই প্ল্যানের অংশ হিসেবে জার্মান সেনাদের বেলজিয়ামের ওপর দিয়ে পরিবহন করাটা জরুরি হয়ে পড়েছিল। কেন? কারণ পুরো ফ্রান্স জার্মান বর্ডার জুড়ে ছিল অসংখ্য সামরিক স্থাপনা। আর সেই অঞ্চল দিয়ে ফ্রান্সে ঢুকতে গেলে জার্মানিদের সম্পদ ও সময় দুটোই প্রচুর পরিমাণে নষ্ট হতো। তাই জার্মানি বেলজিয়ামের ওপর দিয়ে তার সেনাদের পরিবহনের দাবি জানায়। বেলজিয়ান জার্মানদের দাবি উপেক্ষা করলে আগস্টের ৩ তারিখ রাতে বেলজিয়ামকে আক্রমণ করে জার্মানিরা। আর এতেই চটে যায় ব্রিটেন। কারণ বেলজিয়াম ছিল একটা নিরপেক্ষ রাষ্ট্র। নিরপেক্ষ রাষ্ট্রে শান্তি নষ্ট করায় আগস্টের ৪ তারিখে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্রিটেন। পুরো আগস্ট মাস জুড়ে ইউরোপ ও বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যার সময়কাল ছিল অনেকটা এইরকম। জুলাই ২৮ সার্বিয়াদের বিরুদ্ধে অস্ট্রো-হাঙ্গেরির যুদ্ধ ঘোষণা। জুলাই ৩১ রাশিয়া ফ্রান্সকে যুদ্ধের প্রস্তুতি বন্ধে জার্মানির আল্টিমেটাম। আগস্ট ১ রাশিয়ার বিরুদ্ধে জার্মানির যুদ্ধ ঘোষণা। আগস্ট ২ লুক্সেমবার্গ আর বেলজিয়ামের দ্বার প্রান্তে জার্মান সেনা। আগস্ট ৩ জার্মানি কর্তৃক নিরপেক্ষ বেলজিয়ামে আক্রান্ত। আগস্ট ৪ বেলজিয়ামের বিরুদ্ধে ব্রিটেনের যুদ্ধ ঘোষণা। আগস্ট ৫ রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রো-হাঙ্গেরির যুদ্ধ ঘোষণা। আগস্ট ৭ অস্ট্রো-হাঙ্গেরির বিরুদ্ধে সার্বিয়ার প্রতিবেশী মন্টেনিগ্রোর যুদ্ধ ঘোষণা। আগস্ট ১২ জার্মানির বিরুদ্ধে মন্টেনিগ্রোর যুদ্ধ ঘোষণা। আগস্ট ১০ ও ১২ অস্ট্রো-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স ও ব্রিটেনের যুদ্ধ ঘোষণা। আগস্ট ২৩ জার্মানির বিরুদ্ধে জাপানের যুদ্ধ ঘোষণা। আগস্ট ২৫ জাপানের বিরুদ্ধে অস্ট্রো-হাঙ্গেরির যুদ্ধ ঘোষণা। আগস্ট ২৮ বেলজিয়ামের বিরুদ্ধে অস্ট্রো-হাঙ্গেরির যুদ্ধ ঘোষণা। সব মিলিয়ে পুরো পৃথিবীর রাজনৈতিক পরিস্থিতি হয়ে যায় অসম্ভব রকম ঘোলাটে। যুদ্ধ শুরু হওয়ার আগে ইউরোপে ছিল দুটি শক্তি, ট্রিপল অনস্টেন্ট ও ট্রিপল অ্যালায়েন্স। কিন্তু যুদ্ধ শুরু হলে সারা বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যায়। মধ্যশক্তিদের ছিল জার্মানি, অস্ট্রো-হাঙ্গেরি, অটোম্যান সাম্রাজ্য ও বুলগেরিয়া। অন্যদিকে মিত্রশক্তির ছিল রাশিয়া, ব্রিটিশ সাম্রাজ্য, ফ্রান্স, ইটালি, আমেরিকা, জাপান, রোমানিয়া, সার্বিয়া, বেলজিয়াম, গ্রিস, পর্তুগাল ও মন্টেনিগ্রো। যদিও এর মাঝে অনেক দেশই যুদ্ধের মাঝামাঝি ও শেষের দিকে এসেছিলেন। সে যাই হোক, ব্রিটিশ সাম্রাজ্য যুদ্ধে আসাটা জার্মানির জন্য ছিল খুবই খারাপ সংবাদ। আর তার চেয়েও খারাপ সংবাদ ছিল রাশিয়া। জার্মানির প্রি-প্ল্যানের সব হিসেব নিকেশ গড়বড় করে দেয় খুব দ্রুতই। রাশিয়ার যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। তখন প্রমাদ গণে জার্মানি। অস্ট্রো-হাঙ্গেরিকে অনুরোধ করা হয় রাশিয়াকে আটকে রাখতে, কিন্তু অস্ট্রো-হাঙ্গেরি পুরোপুরি ব্যর্থ হয়। ফলে জার্মানি বাধ্য হয়ে বিশাল সংখ্যক সৈন্য আবার রাশিয়ার বর্ডারে পাঠাতে হয়। এভাবে যুদ্ধ ভাগ হয়ে যায় দুটি ফ্রন্টে, ইস্টার্ন ফ্রন্টে রাশিয়া আর ওয়েস্টার্ন ফ্রন্টে ফ্রান্স ও ব্রিটেন। অর্থাৎ স্টিভেন প্ল্যান ততদিনে ব্যর্থ হয়ে যায়। কিন্তু আশ্চর্যভাবে ব্যাটেল অফ ট্যাটেনবার্গের যুদ্ধে জার্মান বাহিনী রাশিয়াদের অবিশ্বাস্য ক্ষমতায় ঠেকিয়ে দেয়। শুধু ঠেকিয়ে দিয়ে ক্ষান্ত হয় না, ২৩ থেকে ৩০ আগস্টের মধ্যে রাশিয়ার সেকেন্ড আর্মিকে প্রায় নিশ্চিহ্ন করে ফেলে। রাশিয়ানরা এতটাই অপ্রস্তুত ছিল যে তারা তাদের রেডিও যোগাযোগ পর্যন্ত করতে পারেনি। ফলস্বরূপ ১৩,০০০ জার্মান সৈন্য বিপরীতে মারা যায় ৩০,০০০ রাশিয়ান সৈন্য, বন্দী হয় ৯৩,০০০ সেনা। জার্মানরা রাশিয়ানদের ঠেকিয়ে একই সাথে এগোতে থাকে ওয়েস্টার্ন ফ্রন্টে। শুধু তাই নয়, সেপ্টেম্বরের ৬ তারিখের মধ্যে প্যারিসে মাত্র ৩০ কিলোমিটারের মধ্যে চলে আসে। যদি জার্মানরা আসলে প্যারিস দখল করে নিত, তাহলে হয়তো পৃথিবীর ইতিহাস অন্যরকম হতো। কিন্তু দেয়ালে পিঠ থেকে যাওয়ায় প্যারিসের মিলিটারি গভর্নর জেনারেল জে এস গ্যালেনি ফ্রেঞ্চ কমান্ডার ইন চিফ জোসেফ জোফ্রেকে
বহু কষ্টে আক্রমণের নির্দেশ দেওয়াতে সমর্থন হয়। সেপ্টেম্বরের 6 থেকে 12 তারিখ পর্যন্ত ভয়াবহ যুদ্ধ চলে। সেই যুদ্ধটা ফার্স্ট ব্যাটেল অফ মার্নেল নামে পরিচিত। এই একটা যুদ্ধে আহত হয় প্রায় 2.5 লাখ ফ্রেঞ্চ সেনা ও 3 লাখ জার্মান সেনা। মারা যায় 15,000 ব্রিটিশ, 80,000 ফ্রেঞ্চ আর প্রায় কাছাকাছি সংখ্যক জার্মান সেনা। অবশেষে ফ্রেঞ্চ ব্রিটিশ যৌথ আক্রমণে পিছু হটতে বাধ্য হয় জার্মানি। এরপর যুদ্ধ গড়াতে থাকে সাগর পর্যন্ত, যাকে বলা হয় দ্য রেস টু দ্য সি। এরপর সাগর থেকে সুইজারল্যান্ড পর্যন্ত 350 মাইল অঞ্চল জুড়ে শুরু হয় টেন্স ওয়েলফেয়ার। এতদিন যুদ্ধ ইউরোপে সীমাবদ্ধ থাকলেও এখন যুদ্ধ ছড়িয়ে পড়তে থাকে পুরো পৃথিবীতে। অস্ট্রেলিয়া মিত্রশক্তির পক্ষে সে প্রথম সুযোগেই জার্মান নিউ গিনি দখল করে নেয়। আফ্রিকাতে অবস্থিত জার্মান কলোনিগুলো আক্রমণের শিকার হয়। ওদিকে 1914 সালে 31শে অক্টোবর মধ্যশক্তির হয়ে যুদ্ধে জড়ান অটোম্যান সাম্রাজ্য। ফলস্বরূপ 5 নভেম্বর ফ্রান্স ও ব্রিটেন পাল্টা যুদ্ধ ঘোষণা করেন। এদিকে পুরো নভেম্বর ডিসেম্বর মাস জুড়েই ককেসাস অঞ্চলে অটোম্যান সাম্রাজ্য রাশিয়ার তুমুল লড়াই চলতে থাকে, কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতি ছাড়া আর তেমনই কোনো লাভ হচ্ছিল না। কিন্তু অটোম্যান তেল খনির প্রতি প্রথম থেকেই ব্রিটিশের নজর ছিল। তাই 1915 সালের 25শে এপ্রিল মিত্রবাহিনী গ্যালিপোলিতে ক্যাম্পেইন শুরু করেন। তাদের লক্ষ্য ছিল অটোম্যান রাজধানী কনস্টান্টিনোপল দখল করা। কিন্তু 9 মাসের এই ক্যাম্পেইনে প্রায় 2 লাখ সৈন্য আহত নিহত হওয়ার পরে রণভঙ্গ দেয় মিত্রবাহিনী। ওদিকে মে মাসের 7 তারিখে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। জার্মান ওহুবোটের আক্রমণে লুসেটিয়া নামের একটি বিশেষ জাহাজ প্রায় 1200 সিভিলিয়ান নিয়ে ডুবে যায়, আর তার ভিতরে 128 জন ছিল আমেরিকান। ফলে আমেরিকান জনগণের মতামত পুরোপুরি জার্মানির বিরুদ্ধে চলে যায়। একই মাসের 23 তারিখে যুদ্ধে যোগ দেয় ইতালি, কিন্তু তারা ছিল ট্রিপল অ্যালায়েন্সের অংশ। অর্থাৎ ইতালি যুদ্ধ করার কথা ছিল মধ্যশক্তিতে, কিন্তু তারা বিশ্বাসঘাতক করে মিত্রবাহিনীতে যোগ দিয়ে অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যকে আক্রমণ করে বসে। অবশ্য তাতে লাভ হয়নি কোনো। অর্থাৎ বুঝতেই পারছেন, পুরো পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে পড়লেও যুদ্ধের ফলাফল কিন্তু সে একই ছিল, শুধু একটা অঞ্চল বা দেশ। সার্বিয়ার প্রতিবেশী বুলগেরিয়াকে লোভ দেখিয়ে 1915 সালের অক্টোবর মাসে নিজেদের দলে ফেরায় মধ্যশক্তি। অবশেষে অস্ট্রিয়া হাঙ্গেরীয় সাম্রাজ্য আর বুলগেরিয়া মিলে সার্বিয়াকে দখল করে নেয়। এরই মধ্যে লিপথন হারবরে নোঙর করে থাকা একটি জার্মান জাহাজকে সিজ করে পর্তুগাল। ফলস্বরূপ মার্চের 16 তারিখ জার্মানি পর্তুগালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু যুদ্ধের প্রথম দিকে শুরু হওয়া নোভাল ব্লকেডের কারণে জার্মানির অর্থনৈতিক অবস্থা ছিল খুবই করুণ। তাই 1916 সালের 31শে জুন প্রথমবারের মতো জার্মান আর ব্রিটিশ নৌবাহিনীর পূর্ণ শক্তিতে মুখোমুখি হয়। তার ফলাফল ছিল খুবই ভয়াবহ। ব্যাটল অফ জুটল্যান্ড খ্যাত সেই নৌযুদ্ধে অংশ নিয়েছিলেন প্রায় 250 জাহাজ। মাত্র 2 দিনের মধ্যেই 6000 নাবিক সহ 14টি ব্রিটিশ জাহাজ ধ্বংস হয়। অন্যদিকে 2500 মানুষ সহ 11টি জাহাজ হারিয়ে ক্ষান্ত হয় জার্মান নৌবাহিনী। কিন্তু সাম্রাজ্যগুলোর রক্তের পিপাসা তখনও শেষ হয়নি। 1916 সালের 21শে ফেব্রুয়ারি থেকে 18 ডিসেম্বর ফ্রান্সের ডারগনে সংঘটিত হয় প্রথম বিশ্বযুদ্ধের দীর্ঘতম যুদ্ধ। এ সময় আহত হয় 4 লাখ ফ্রান্স ও 3,50,000 জার্মান সেনা। দুই পক্ষ মিলে মারা যায় প্রায় 3 লাখ মানুষ। অন্যদিকে ব্রিটিশরা জার্মানিদেরকে দমানোর প্রাণপণে চেষ্টা করতে থাকে। 1 জুলাই 2016 ব্যাটেল অফ সমে শুধু একদিনে হতাহত হয় 56,000 ব্রিটিশ সেনা, আর এই যুদ্ধে প্রথমবারের মতো ট্যাঙ্ক ব্যবহৃত হয়। ওয়েস্টার্ন ফ্রন্টে যখন এমন রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, তখন ইস্টার্ন ফ্রন্টে রাশিয়া শুধু পিছুই হচ্ছিল। কিন্তু ব্যাটেল অফ সমে ব্রিটিশ আক্রমণ দেখে রাশিয়াও পাল্টো আক্রমণ শুরু করে, যা আজও পরিচিত ব্রুসেলস অফেন্সিভ নামে। কিন্তু সাপ্লাই শেষ হয়ে যাওয়ার কারণে জার্মানিদের তেমন কিছুই করতে পারেনি। রাশিয়ার এভাবে এগিয়ে আসতে দেখে রোমানিরাও যুদ্ধে যোগ দেন। কিন্তু রাশিয়ান থেমে যাওয়ার পরে রোমানিদের ভাগ্যে ছিল নির্মম পরাজয়। অন্যদিকে গ্রিসে তখন চলছিল অভ্যন্তরীণ কোন্দল। গ্রিসের রাজার ইচ্ছে ছিল মধ্যশক্তিতে যোগ দেওয়ার, কিন্তু প্রধানমন্ত্রীর সাথে না পেরে রাজা পিছু হটে।
এবং গ্রিস মিত্র শক্তিতে যোগ দেয়। কিন্তু ইউরোপের মিত্র শক্তি খুব একটা সুবিধা করতে না পারলেও অটোম্যান সাম্রাজ্যের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। রাশিয়ার আক্রমণে অটোম্যানরা দিন দিন পিছু হটছিল। একই সাথে ব্রিটিশরা মেসোপটেমিয়া অঞ্চল ধরে এগিয়ে আসতে থাকে। কিন্তু এখানে সব খেলা খেলে লরেন্স অফ অ্যারাবিয়া খ্যাত একজন ব্রিটিশ অফিসার। মূলত তার প্ররোচনাতেই আরব গোত্রগুলো অটোম্যান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু তবুও ইউরোপের যুদ্ধ একটি ডেডলকে আটকে ছিল। এরই মধ্যে 17 সালে ঘটে যায় রুশ বিপ্লব। ক্ষমতায় আসে বলশেভিক পার্টি। আর এসে তাদের প্রথম কাজ ছিল জার্মানির সাথে চুক্তি করে রাশিয়াকে যুদ্ধ থেকে সরিয়ে নেওয়ার। আর এটি ছিল জার্মানদের জন্য বিশাল এক সুসংবাদ। কিন্তু দুঃসংবাদ হয়ে উকি দিচ্ছিল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সত্যি বলতে এই পুরো যুদ্ধে একমাত্র লাভবান হচ্ছিল আমেরিকা, কারণ মিত্রশক্তির কাছে প্রচুর পরিমাণে রসদ বেচে তাদের অর্থনৈতিক ছিল চাঙ্গা, সামরিক প্রস্তুতি ছিল সম্পূর্ণ। আর এখানেই জার্মানি একটা মারাত্মক ভুল করে বসে। তারা আমেরিকাকে ব্যস্ত রাখার জন্য মেক্সিকোর জার্মানবাসীর কাছে একটি গোপন টেলিগ্রাম পাঠায়, দ্য জিমেরম্যান টেলিগ্রাম হিসেবে খ্যাত। জার্মানির লক্ষ্য ছিল মেক্সিকোকে দিয়ে আমেরিকাকে আক্রমণ করা, কিন্তু সেই টেলিগ্রাম ডিকোড করে ফেলে ব্রিটিশরা। আর তারপরে যুদ্ধে জড়িয়ে পড়ে আমেরিকা। আমেরিকার নতুন রূপে আসায় ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে জার্মানি। শেষবারের মতো সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে জার্মানি। সমস্ত লাইন অফ কন্ট্রোলের মোট 4টি স্থানে পিছু হটে মিত্রবাহিনী। কিন্তু পঞ্চম ধাক্কা জার্মানিদের আটকে দেয় ব্রিটেন ও ফ্রান্স। আর এরপরে চলে আসে আমেরিকা। আর এর পরের ইতিহাস তো সবারই জানা। প্রতিটি ফ্রন্টে হাতে থাকে মধ্যশক্তি। প্রথমে হার স্বীকার করে বুলগেরিয়া, এরপরে অটোম্যান সাম্রাজ্য, এরপরে অস্ট্রো হাঙ্গেরি, আর সবার শেষে 1918 সালের নভেম্বর মাসের 11 তারিখে আত্মসমর্পণ করেন জার্মানি। আর এর মধ্য দিয়েই শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধ।